অথচ দেখো যে এখানের এক একটা বিষয়ে অনেক দিন পড়ানো যেতে পারে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার মনে হচ্ছে যে এই কোর্সে তোমাদের যে কারণে এটা দিয়েছে ফেব্রিকেশন অফ আইসি, জাস্ট বেসিক জিনিসগুলো একটু তোমাদেরকে এ পরিচিত করানো। তো আমি চেষ্টা করব সেই বিষয়গুলো সেভাবেই যেতে। হয়তো ২ ক্লাসে যদি সম্ভব হয় শেষ হবে, আর না হয়তোবা আরেকটা ক্লাস বেশি লাগতে পারে। তো আমরা আ ১ম এ যদি দেখি যে আইসি কি? কম বেশি আমরা সবাই আইসির নামটা শুনেছি। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক না? If anyone ask you what is an IC, you should answer it as an IC is a complete electronic circuit in which both the active and passive components are fabricated on an extremely single tiny chip of silicon, though it is written as silicon, but you can use any type of semiconductor. It could be silicon, it could be germanium, it could be silicon germanium combines, or any other combination of silicon. তো একসময় শুধু সিলিকন নিয়ে কাজ হয়েছে, এরপরে প্রথম অবশ্য জার্মানিয়াম, এরপরে সিলিকন, তারপরে হচ্ছে সিলিকন জার্মেনিয়ামের কম্বিনেশন। এই অংশগুলিকে বলা হয় কম্বিনেশন গুলি বলা হয় তোমার 4-4 4-4 সেমিকন্ডাক্টর, 2-6 সেমিকন্ডাক্টর, 3-5 সেমিকন্ডাক্টর এরকম আছে। তো আমরা ডিটেইলস এ হয়তো এখানে ওগুলো আলোচনা করার সুযোগ নাই। আম তোমরা যারা আগ্রহী তারা একটু দেখে নিও যে কম্বিনেশন অফ ভেরিয়াস সেমিকন্ডাক্টরস। এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের 4-4 এলিমেন্টস যদি হয় তাহলে সেটা হচ্ছে তোমার 4-4। 2-6 যদি হয় 2 এর একটা 6 এর একটা আম আম আ এলিমেন্টস মিলে যে কম্বাইন্ড হয় ৩ টা হইতে পারে বাইনারি টারশিয়ারি বিভিন্ন ধরনের এখন হচ্ছে। যেমন সিলিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইড, বিভিন্ন ধরনের নাম তোমরা শুনছো। তো ইন্টিগ্রেটেড সার্কিট মানে হচ্ছে যে একটা ছোট্ট চিপের মধ্যে যদি অনেকগুলি তুমি কম্পোনেন্ট বসে একটা আইসোলেটেড এবং ইন্ডিভিজুয়ালস ইলেকট্রনিক সার্কিট বানাইতে পারে, সেটাই হচ্ছে আসলে আইসি। আইসির তোমার আহ, যখন বিজেটি আবিষ্কার হলো in 1947 by William Shockley, John Bardeen and Walter H. Brattain, এরা তিনজনে ছিল কি বেল ল্যাবের, ঠিক না? আম, এর আগে ছিল টিউব, বেকুয়াম টিউব দিয়ে বিজেটির কাজ করা হতো। এই তিনজনই তোমার সলিড স্টেটের মধ্যে নিয়ে আসলো টিউবের প্রপার্টিস। তো সলিড স্টেট দেখা যায় যে প্রথমে একটু বড় ছিল, কিন্তু এটা আস্তে আস্তে ছোট করা যায়। এই ধারণার থেকেই প্রথম হচ্ছে জে.এস. কিলবি অফ টেক্সাস ইনস্ট্রুমেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্ট্রুমেন্ট কোম্পানি ইন ইউএস। টেক্সাস ইনস্ট্রুমেন্টের জে.এস. কিলবি তোমার ইন্টিগ্রেটেড সার্কিটের প্রথম প্রদর্শন করে। তো এখানে একটা স্লাইড আমি হুবহু কপি করে দিয়েছি এখানে। এ হচ্ছে মিস্টার জে.এস. কিলবি প্রথম যে সার্কিটটা বানায়, একটা ছোট্ট জার্মেনিয়াম জার্মেনিয়াম সাবস্ট্রেটের উপরে সে ৫টা কম্পোনেন্ট দিয়ে রেজিস্টার, ক্যাপাসিটর আর হচ্ছে হলো গিয়ে ৩টা, একটা রেজিস্টার, একটা ক্যাপাসিটর আর বোধহয় ৩টা ট্রানজিস্টর, এই মোট ৫টা কম্পোনেন্ট দিয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে তোমার সার্কিট বানায়। তো এর আগেও যে এরকম ছোট এবং কম্প্যাক্ট ছিল না এমন না। ওটার নাম হচ্ছে পিসিবি। পিসিবির নাম শুনেছো তোমরা? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, প্রিন্টেড সার্কিট বোর্ড আর কি। Oh, that's good. I appreciate তোমরা নাম শুনো পিসিবি। এই পিসিবি কিন্তু অনেক আগের থেকে প্রচলন ছিল এবং আমাদের রাব্বানি স্যারের এখানে কিন্তু পিসিবি বানানো যায়, বানাইছে, বুঝেছো? প্রিন্টেড বোর্ডে বানিয়ে, মানে হচ্ছে কানেকশন গুলি হলো তোমার
ইয়ে প্রিন্টের মতো ওখানে দেওয়া হয়। তো যাই হোক, কিন্তু যে স্কিলবি উনি 1958 সালে প্রথম এই ছোট্ট একটা আইসি বানায়, এবং যার জন্য 2000 সনে উনি ফিজিক্সে নোবেল পায়। তো কিলবির পরবর্তীতে আরেকজন আছে, নয়েস বোধহয় নাকি নয়েল, আম, উনি কিন্তু আইসির প্যাটেন্ট যে করেছে, কিলবি সম্ভবত প্যাটেন্ট করতে পারে না। প্যাটেন্টিং হলো একটা ইম্পর্টেন্স, এখানে যদি এখানে লেখা আছে ইউএস প্যাটেন্ট নাম্বার এত। তো তোমরাও যারা ভবিষ্যতে রিসার্চ করবা, রিসার্চ লাইনে যাবা, সবারই কিন্তু একটাই ধান্দা থাকবে, যারা বিশেষ করে অ্যাপ্লিকেশন সাইডে নিয়ে কাজ করবা। আম, তাদের ইয়া থাকে যে কিভাবে একটা প্যাটেন্ট করা যায়। আমাদেরও একটা ইয়া ছিল, আমিও ট্রানজিস্টর ফেব্রিকেশনের কাজ করেছি, সেমিকন্ডাক্টরের ফেব্রিকেশন। তো আমাদের কাজ ছিল হিটাচির সাথে তোমার কোলাবোরেশনে। আনফরচুনেটলি আমরা ওটা সময় মতো সাবমিট করতে পারিনি। এনিওয়ে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বহু স্টুডেন্ট আছে যাদের অনেকেরই প্যাটেন্ট আছে, এক বা একাধিক প্যাটেন্ট আছে। আম, এবং এটা সুবিধা হচ্ছে যে তুমি একবার যদি কোনো একটা প্যাটেন্ট করো, এবং সেটা যদি কোনো কোম্পানি ওই আইডিয়াটা নিয়ে কাজ করে, তাইলে পরবর্তীতে ওর থেকে যে প্রফিট হবে সেই প্রফিটের একটা অংশ সবসময় তোমার এখানে আসতে থাকবে। দ্যাটস প্রিটি অ্যামেজিং, ঠিক না? একবার পরিশ্রম করে কিছু একটা বানাই দিলাম, অন্য কেউ ব্যবহার করে ওটা কিছু করলো, এরপরে ইউ উইল গেট ইউ উইল গেট মানি। So I hope many of you will go for higher studies and will be successful all a researcher, and you will be able to get patent of your work. আমাদের সেই শুভকামনা রইল তোমাদের প্রতি। তো এই গেল হচ্ছে যে কিভাবে মানে তোমার আইসি হিস্ট্রি, হ্যাঁ, আইসি কাকে বলে, হিস্ট্রি অফ আইসি। এরপরে এখন যদি দেখো যে অ্যাডভান্টেজেস অফ আইসি, হ্যাঁ বলো। স্যার আপনি কি ক্লাসটা রেকর্ড দিয়েছেন? উপরে রেকর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে রেকর্ড হচ্ছে। হ্যাঁ জি স্যার, রেকর্ড হচ্ছে স্যার, দেখতে পাচ্ছি। তাই? ও হ্যাঁ, তাই তো। স্যার একটা কথা স্যার, একটা ক্লাসরুম খুলে ফেললে ভালো হতো স্যার। ওই যে আমাদের অন্য টিচার যেটা করছেন, ক্লাসের পরে ওই ক্লাসের যে লেকচারটা আছে পিডিএফ আর রেকর্ডটা একসাথে ক্লাসরুমে আপলোড করে দেবেন, তাহলে সবগুলো এক জায়গায় থাকে। আচ্ছা তাহলে স্যার আমি সেটা আপনাকে খুলে দিতে পেরেছি একটা ক্লাস, ওখানে সবকিছু আপলোড দিয়ে দিতে পারবেন। তাই? জি ও স্যার। গুড। হ্যাঁ, ওয়াই নট, একটা ওপেন করতে পারো, তোমাদের যদি উপকার হয়। এভরিথিং ইজ ফর ইউ। জি স্যার, তাহলে আমি আজকে খুলে সবাইকে কোড দিয়ে দিচ্ছি স্যার। সেই দিয়ে দাও। তো এখন যদি আমরা দেখি যে অ্যাডভান্টেজেস গুলি কি হয়, কম বেশি সবাই বুঝতে পারো যে যদি এই ডিসক্রিটলি তুমি কম্পোনেন্টস গুলি বসাও, তাহলে তোমার অনেক বড় জায়গা লাগবে। কিন্তু আইসির মধ্যে কি একটা ছোট্ট জায়গার মধ্যে সবকিছু কম্প্যাক্টলি বসানো যায়। That's for it is extremely small, very light in weight, low cost. লো কস্ট কারণ কি, যে ধরো যে একটা ট্রানজিস্টর বানাইতে যদি 1 সেন্ট লাগে, তুমি এখন যদি এক প্লেটের মধ্যে 10,000 ট্রানজিস্টর বানাও, এবং একবার প্রথম মাস্টার বানায় ফেলার পরে এরপরে হলো ছাপ দেয়া, বুঝছো না? যারা প্রিন্টিং এ কাজ করো, সুপিনির টুপিনির কিংবা নিজেদের কোনো কিছু ছোটখাটো পাবলিকেশনের জন্য যারা ধরো প্রেসে যাওয়া আসা আছে, তারা নিশ্চয়ই জানো যে প্রথম এক কপি বানানোর জন্য যে খরচ, পরবর্তীগুলির জন্য কিন্তু শুধু কাগজের খরচ লাগে, কাগজের থেকে আর কাগজের কালি, আর নাথিং এলস। তো কাজে একবার যদি তুমি আহ ইয়াটা বানায় ফেলতে পারো, মূলটা, এরপরে হলো শুধু ছাপ দেয়া, সে কারণে এটা লো কস্ট ফর লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাকশন। এক্সট্রিমলি হাই রিলায়েবিলিটি, যেহেতু ধরো কম্প্যাক্ট থাকে এবং কোনোটা নড়াচড়া নাই, এবং কানেকশন গুলিও রিজিড, নড়ে টরে না, সেই কারণে রিলায়েবল। সুইটেবল ফর স্মল সিগন্যাল অপারেশন, স্মল সিগন্যাল যেহেতু তোমার খুব দুর্বল সিগন্যাল ব্যবহার হয়, সেই ক্ষেত্রে এর এমপ্লিফিকেশন থেকে ধরে সবকিছুর জন্য এটা খুব রিলায়েবল এবং সুইটেবল।
লো পাওয়ার কনজাম্পশন। ছোট জায়গার মধ্যে যদি তোমার লো পাওয়ার কনজাম্পশন না হয় তাহলে তো জিনিস গরম হয়ে সব নষ্ট হয়ে যাবে। সেই সুযোগটাও তুমি এখানে পাও। ইজি ইজি টু রিপ্লেস। হ্যাঁ, তো দেখছো যে মাদারবোর্ডের মধ্যে অনেক আইসি বসানো থাকে পিন দিয়ে। তোমার যারা এই লাইনে একটু ও ইয়ে আছে, ইন্টারেস্ট আছে, তারা অনেকে হয়তো বা বাসায় সোল্ডারিং আয়রন কিনে এটা ওটা লাগাইতে পারে। তো সোল্ডারিং আয়রন দিয়ে দেখা যায় পিনের গোড়াগুলিতে একটু যদি গরম করো, লেডটা নরম হয়ে যায় এবং আস্তে করে টোকা দিলেই আইসিটা চলে আসে এবং আরেকটা নতুন আইসি ওখানে ইজিলি বসায় দিতে পারো। তো these are the advantages you can get from IC technology. আরো অনেক কিছু হয়তো থাকতে পারে, these are the majors you can say. কিন্তু তাহলে কি এর কোনো ডিসঅ্যাডভান্টেজেস নাই? ডিসঅ্যাডভান্টেজেস গুলি হচ্ছে মেজর ডিসঅ্যাডভান্টেজেস তেমন নাই। একটা বলতে পারো যেহেতু এটা খুব কম্প্যাক্ট, তুমি কোথাও যদি ইন্ডাক্টর বসাইতে হয়, ক্যাপাসিটর তুমি ইজিলি বানাইতে পারো আইসির ভিতরে, কিন্তু ইন্ডাক্টর যেহেতু কয়েল, এটা একটা ফিজিক্যাল ভলিউম আছে, তার পেঁচাইতে হবে। সেই কারণে তোমার আইসির মধ্যে ইন্ডাক্টর দেয়া যায় না। এটা একটা বড় সমস্যা আইসির জন্য। সবসময় আইসির বাইরে তোমার ইন্ডাক্টরটা দিতে হয়। আইসি ফাংশন এট ফেয়ারলি লো ভোল্টেজ, যদি তোমার বেশি ভোল্টেজে কোনো দরকার হয় সেই ক্ষেত্রে এটা করতে পারো না, লো ভোল্টেজে রাখতে আবার না হয় টেম্পারেচার বেড়ে নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা হলো আইসিটা হলো যেহেতু একটা ইয়ের মধ্যে অনেকগুলি তোমার কম্পোনেন্ট দেয়া থাকে, সেই কারণে এটা খুব ডেলিকেট, খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। আদারওয়াইজ যদি কোনো একটা পিন নষ্ট হয়ে যায়, লেগ নষ্ট হয়ে যায়, তাহলে তোমার পুরো আইসিটাই নষ্ট, এটা আর কোনো তুমি কাজে লাগাইতে পারবে না। তো এই কয়েকটা হলে গিয়ে তোমার ডিসঅ্যাডভান্টেজ, তুমি যদি দেখতে চাও এই কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ পেতে পারো, কিন্তু অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি, ডিসঅ্যাডভান্টেজ খুব কম। এরপরে আরেকটা হতে পারে যে তোমার যেহেতু তুমি আইসির মধ্যে ছোট ছোট কম্পোনেন্ট ইন্টিগ্রেট করো, তাহলে কম কম কম্পোনেন্ট, বেশি কম্পোনেন্ট, আরো বেশি কম্পোনেন্ট এরকম তুমি যোগ করতে পারো, ইন্টিগ্রেট করতে পারো। সেইটার উপর বেসিস করে স্কেলিং করা হয়েছে, এটা নাম দেওয়া আর কি। যে যদি এতটা কম্পোনেন্ট থাকে তাহলে এটাকে আমরা এই বলবো, অতটা কম্পোনেন্ট থাকলে ওই বলবো, এরকম। যেমন ধরো রাফলি যদি দেখো স্মল স্কেল ইন্টিগ্রেশন এসএসআই, এটা 30টা কম্পোনেন্টের নিচে যদি থাকে তাহলে এটাকে বলা হয় স্মল স্কেল ইন্টিগ্রেশন। আর যদি ধরো 30 থেকে 100-র মধ্যে কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট মানে হচ্ছে তোমার ওখানে ট্রানজিস্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টার, এগুলি হলো এক একটা কম্পোনেন্ট। তো এগুলি যদি ধরো 30 থেকে 100-র মধ্যে থাকে তো মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন বলা হয়। বইয়ের মধ্যে আরো অনেক লম্বা এবং বড় করে লিস্ট দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখতে পারো। এটা আমি হয়তো তোমাকে কখনো জিজ্ঞেস করবো না, বাট ফর ইউর পিস অফ মাইন্ড ইউ শুড ইউ শুড নো ইট, হোয়াট ইজ ভিএলএসআই অর ভিভিএলএসআই, এরকম অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো ভিএলএসআই হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। সেটা তো 100,000 এর বেশি যদি তোমার ইয়ে থাকে, কম্পোনেন্টস থাকে, দেন ইউ ক্যান সে that IC is VLSI, like that. So these are the I mean types অথবা স্কেল অফ ইন্টিগ্রেশন এটা বলতে পারো। এখন আমরা দেখি যে আইসি কে কি ভাগ করা যায় কিনা, নাকি শুধু এক ধরনের আইসি আছে। আইসি কে আসলে তুমি কিভাবে বানাচ্ছ, on the basis of structure you can divide it into 3 major parts. একটা হচ্ছে মনোলিথিক আইসি,
আরেকটা হচ্ছে থিক অ্যান্ড থিন ফিল্ম আইসি, আরেকটা হচ্ছে হাইব্রিড ও মাল্টি চিপ আইসি। মনোলিথিক কথা থেকে মনে হচ্ছে মনো মানে হচ্ছে একক ধরনের জিনিস, আর এটাতে হচ্ছে থিক ফিল্ম হতে পারে, থিন ফিল্ম হতে পারে। আরেকটা হচ্ছে যে কম্বিনেশন অফ দিস টু, সেটা হবে তোমার আম, আম, তোমার হাইব্রিড। অনেক কটা ফোন আসতেছে, এক মিনিট কল ধরতে হয়েছে। তো এবার দেখি যে মনোলিথিক আইসি কি, থিক থিক ফিল্ম, থিন ফিল্ম আইসি বা কি, এগুলি একটু একটু আমরা সংক্ষেপে দেখবো। হ্যাঁ, তো এই অংশটা যদি দেখো যে ক্লাসিফিকেশন অফ আইসি, এইটা রেফার যে বই আছে থেরাজের বইয়ে কিছু পাবা, আর এমনি ওয়েবসাইটেও হয়তো বা পাবা। হ্যাঁ, monolithic ice আছে, the word monolithic means single stone or more precisely a single solid structure. In this IC, all circuit elements such as active and passive components are fabricated inseparably within a single continuous piece of silicon crystalline material called substrate. এটা বুঝতে পারছো যে একটা মাত্র সিঙ্গেল ক্রিস্টাল সাবস্ট্রেট মানে হচ্ছে যেটার মধ্যে তুমি এই আইসি বানাও। আমি পরে দেখাবো আর কি সাবস্ট্রেট জিনিসগুলি কিভাবে প্রসেস করতে হয়। তো মনোলিথিক হচ্ছে যে যদি তুমি সিঙ্গেল একটা সাবস্ট্রেটের মধ্যে তোমার সব অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্টস গুলি ফেব্রিকেট করো, তাইলে সেটা হচ্ছে তোমার মনোলিথিক আইসি। Component interconnections are provided on the surface of the structure and external connecting wires are taken out to the terminals. তো এখন এই যে ভিতরে ধরো যে একটা সিঙ্গেল সাবস্ট্রেটের মধ্যে যে তুমি সব অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্টস গুলো যে তুমি ডিপোজিট করলা, হ্যাঁ ফেব্রিকেট করলা, তাদের মধ্যে কানেকশন কিভাবে দিবা? সেই কানেকশন গুলি হচ্ছে তোমার এক ধরনের ফিল্ম। ওখানে তো তার দেওয়া যাবে না, এই কানেকশন গুলি তোমার সারফেসের মধ্যে মেটাল ডিপোজিট করে দিতে হয়। হ্যাঁ, সোলার সেল কিভাবে বানাতে হয় যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয় দেখো, তাহলে বুঝবা যে আসলে খুব ইজিলি এবং লো কস্টে এই কানেকশন গুলি দেওয়া যায়। সোলার সেলের মধ্যে যে সাদা সাদা দাগ দেখেছো? হ্যালো, সোলার সেল স্যার কখনো দেখিনি, তবে টিভিতে যখন দেখছি ওইগুলো তো সাদা দাগ আসে। আপনি কি ওইটার কথা বলতেছেন? এক্স্যাক্টলি ওই দাগগুলি কি? ওগুলি কিন্তু এক ধরনের তোমার সেলের থেকে যে তুমি চার্জ কালেক্ট করবা তার জন্য মেটাল কানেকশন। হ্যাঁ, এগুলি হলে গিয়ে তোমার ডিপোজিট করতে হয়। এমনি তোমার তার দিয়ে ওটা কিন্তু কোনো তার না যে তার ওখানে বসায় দিলাম। ওই মেটাল গুলি প্রথম মেটালকে ভ্যাপার করে তা সেই ভ্যাপারটা দিয়ে তোমার মানে পাতলা সারফেস বানানো হয়, এইভাবে তোমার কানেকশন হয়। তো আইসির মধ্যে মনোলিথিক আইসির মধ্যেও সেই কাজটাই করা হয়। এই কথাটা এখানে বলছে, component interconnection are provided on the surface of the structure and external connections কানেক্টিং ওয়্যারস আর ঠিক আছে। এক্সটার্নালি যেগুলো ধরো যে লেগ গুলি যেগুলি বানানো হয় সেগুলি হচ্ছে বাইরে এনে তোমার তার দিয়ে করা হয়। হ্যাঁ, দিস ইজ দ্য প্রসেস ফর মাস প্রোডাকশন। মনোলিথিক প্রসেস ওয়াইডলি ইউজ। তো মনোলিথিক হলো যে এটা যেহেতু একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের মধ্যে সাবস্ট্রেটের মধ্যে বানাও, যে কারণে এটা বানানো খুব ইজি, এবং আইসি ম্যানুফ্যাকচারিং এর ম্যাক্সিমাম হলো তোমার এই মনোলিথিক আইসি। এরপরে যদি দেখো যে থিন ফিল্ম এবং থিক ফিল্ম কি, থিন ফিল্ম হলো যদি তোমার কোনো ডিভাইস বানাতে হয় খুব যেটা থিকনেস খুব কম, তো সেই ক্ষেত্রে তুমি থিন ফিল্ম প্রসেস ব্যবহার করবা। এর মধ্যে আছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ভ্যাকুয়াম প্রসেস আর একটা হচ্ছে ক্যাথোড স্পাটারিং প্রসেস।
তো একইভাবে আবারও বলি যে তোমরা যারা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এ কাজ করো ভবিষ্যতে, ইভেন ম্যাটেরিয়ালস নিয়ে যারা কাজ করবা কিংবা সুপার কন্ডাক্টর নিয়ে কাজ করবা, তাদের জন্য কিন্তু এই ভ্যাকুয়াম টেকনোলজি খুব ইম্পর্টেন্ট। ভ্যাকুয়ামের মধ্যে আবার নানা ধরনের ভ্যাকুয়াম আছে, নর্মাল ভ্যাকুয়াম, হাই ভ্যাকুয়াম, আলট্রা হাই ভ্যাকুয়াম। হ্যাঁ, সারফেস নিয়ে কাজ করার জন্য এই ভ্যাকুয়াম ছাড়া কোনো অন্য দ্বিতীয় কোনো উপায় নেই। এবং মেটাল ডিপোজিশনের জন্য এই ভ্যাকুয়াম প্রসেস খুব ইম্পর্টেন্ট। আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টেও তোমার এই ভ্যাকুয়াম এভাপোরেটর আছে। অনেক আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় একটা ছিল, সেই ডিভাইসটা এখনো আছে, ঠিক মতো বোধহয় কাজ করছে না, কিন্তু নতুন নতুন আরো ডিভাইস ছোট আসছে। কিন্তু বিদেশে যারা যাবা কাজ করবে সেখানে বলে ওটাকে ইউএইচভি, আলট্রা হাই ভ্যাকুয়াম, ট্রিমেন্ডাস low vacuum you can create using UHV system. তার জন্য তোমার বিশেষ ধরনের পাম্প ব্যবহার করতে হয়, মলিকুলার, টার্বো মলিকুলার পাম্প, আয়ন পাম্প সহ আরো অনেক ধরনের পাম্প আছে যেগুলো তোমার সিরিয়ালি ব্যবহার করে এই ভ্যাকুয়াম অ্যাটেন্ড করতে পারো। তো বুঝবা আর কি যে ভবিষ্যতে আরেকটু যদি এই লাইনে পড়াশোনা করো যে আমাদের দেশের রিসার্চ কেন তোমার আগায় না। কারণ হচ্ছে এক নাম্বার হলো যে আমরা ভ্যাকুয়াম সিস্টেম করতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না। এর জন্য হলো দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর টানা তোমার পাম্প চালায় রাখতে হয়। একবার যদি বন্ধ হয়, সিস্টেম যদি ভ্যাকুয়াম ব্রেক হয়ে যায়, তাহলে তোমাকে আবার সেই ভ্যাকুয়ামে যেতে হলে অন্তত 4-5 দিন টানা আবার ওই পাম্প গুলি চালায় রাখতে হবে। তো এইগুলি হচ্ছে গিয়ে তোমার আমাদের দেশের বিশেষ করে সেমিকন্ডাক্টরের রিসার্চে বড় সমস্যা। আরেকটা হচ্ছে ক্যাথোড স্পাটারিং। এটা এই জিনিসটা রিসেন্টলি আমাদের দেশে আসতেছে। বুয়েটে বোধহয় একটা কিনেছে, ক্যাথোড স্পাটারিং কিংবা আরএফ স্পাটারিং বলে। তো স্পাটারিং হলো যে তোমার পিওর মেটালের মধ্যে তুমি যদি রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দিয়ে করো, ভাইব্রেট করো, ওখান থেকে কিছু অ্যাটম ছুটে আসে এবং এগুলি গিয়ে তোমার সাবস্ট্রেটের মধ্যে জমা হতে পারে। এটা হচ্ছে ক্যাথোড স্পাটারিং। আর ভ্যাকুয়াম স্পাটারিং এর মধ্যে হলো যে তুমি যে মেটালটা ডিপোজিট করো বা কোনো কিছুর উপরে, সেটাকে তুমি একদিক দিয়ে গরম করবা, রেজিস্টিভ হিট করবা, এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখন যাবে মেটালটা, তখন ওইটার থেকে তোমার আস্তে আস্তে অ্যাটম গুলি ফ্লাক্সের মতো উড়ে যাবে। তো টেম্পারেচার, তারপরে মানে ভ্যাকুয়াম কন্ডিশনের উপর নির্ভর করে প্রতি সেকেন্ডে কতটুকু মেটাল তোমার ওখানে জমা হবে ওটা মাপা যায়। ওটাকে বলে থিকনেস মনিটর। এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, ভবিষ্যতে তোমরা আশা করি যারা ইন্টারেস্টেড হও জানতে পারবা। তা আমাদের আসলে অত ডিটেলস যাওয়ার এই কোর্সের সুযোগ নাই। আমরা শুধু একটু বার্ডস আই ভিউ এর মতো তোমাদেরকে ধারণা দিব যে আসলে জিনিসগুলি কি। তো থিন ফিল্ম গেল যে ভ্যাকুয়াম এভাপোরেশন এবং স্পাটারিং পদ্ধতিতে তুমি এটা করতে পারো। আরো আছে, সিবিডি আছে, এমওসিবিডি আছে। তো ওগুলি আর এখানে আলোচনা নাই করলাম ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। আরেকটা হচ্ছে থিক ফিল্মস আইসিস। এটা হচ্ছে দিস ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ এ printed thin film circuits. They are so called because silk printing techniques is employed to create desired circuit pattern on the surface of a substrate. থিক ফিল্মেরটা হলো যে স্ক্রিন প্রিন্টিং টেকনিক আছে না আমাদের দেশে, শাড়ির মধ্যে যে ছাপ দেয়, এরকম একটা পদ্ধতি ব্যবহার করে তোমার থিক ফিল্ম আইসি ব্যবহার করে। তবে কথা হচ্ছে যে থিক ফিল্ম আইসির ব্যবহার আপাতত নাই বললেই চলে। হ্যাঁ, থিন ফিল্ম আইসি ব্যবহার হয়। কেউ মনে হয় বারবার ফোন করছে, আমি একটু 30 সেকেন্ডের জন্য ধরছি। থিক এন্ড থিন ফিল্মের বিষয়টা গেল। আরেকটা হচ্ছে hybrid or multiple ICs. These circuits are formed either by interconnecting a number of individual chips
or by a combination of film and monolithic techniques. বুঝছো? আর একটা ফিল্ম টেকনিকও আছে, মনোলিথিক টেকনিক, দুইটা টেকনিক ব্যবহার করেই ধরো যে এটা বানানো হয়, সেই কারণে এটাকে হাইব্রিড বা মাল্টি চিপ বলা হয়। In such ICs, the active components are first formed within a silicon substrate using monolithic technique, which is subsequently covered with an insulating layer such as silicon dioxide. Film techniques are then employed to form passive components on the silicon surface. তো একই চিপের মধ্যে হতে পারে কিন্তু দুই ভাবে আর কি। প্রথমে মনোলিথিক টেকনিক ব্যবহার করলাম, তারপরে হচ্ছে একটা ইনসুলেটিং লেয়ার দিয়ে তার উপরে ফিল্ম টেকনিক ব্যবহার করে বাকি প্যাসিভ কম্পোনেন্টস গুলি এখানে বানানো যায়। তো on the basis of structure we have three types of ICs: monolithic IC, thick and thin film IC, hybrid and multi-chips IC. এই প্রত্যেকটা সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করলাম, এটা তোমরা যদি মনে রাখো তাইলে হবে। এরপরে এই স্লাইডে আমি এই স্লাইডটা স্কিপ করতে চাচ্ছি। মনোলিথিক আইসি কি এবং হাইব্রিড আইসি কি, এই অংশটা আমি একটা ওয়েব পেজ থেকেই দেখেছি এবং ওরা যেভাবে লিখছে সেটাই এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি। কিছুটা হয়তো মডিফিকেশন থাকতে পারে। The comparative differences between monolithic and hybrid বানান এখানে ভুল হয়েছে, ওদের ইটা না থাকবে না। তো এখান থেকে এটা দেখে নিতে পারো। আইসিএফ এর দুই একটা যদি আলোচনা করি, যে monolithic ICs are fabricated on a single chip, যেটা আলোচনা করা হচ্ছে আগে করেছে। আর এটা হচ্ছে interconnecting নাম্বার অফ ইন্ডিভিজুয়াল চিপস, একাধিক চিপের মধ্যে এটা হতে পারে। হ্যাঁ, আর পরের গুলি হচ্ছে সিম্পল, একটা হলো ছোট সাইজ আর একটা বড় সাইজ, একটাতে খরচ কম আর একটাতে খরচ বেশি। এগুলি কম্পারেটিভ তোমার স্টাডি আছে, ডিফারেন্স গুলি টেবুলেটেড করা আছে। আমি মনে করি এটা নিয়ে আলোচনার তেমন কিছু নাই, তোমরা এটা পড়লেই বুঝবা। তবে এখানে কথা থাকছে যে আইসি ফেব্রিকেশনে কিংবা আইসি রিলেটেড ইন্ডাস্ট্রি বা প্রসেসে বেশ কিছু টার্মিনোলজি আছে যেটা তোমরা হয়তোবা জানতে হবে, যেটা আমি পরবর্তী স্লাইডে দেখাবো। যেমন আইসি ফেব্রিকেশন সিঙ্গেল চিপ, আর চিপটা কি কেউ কি বলতে পারবে চিপ কি জিনিস কি? আমি আমি পরে দেখাবো যে চিপ কাকে বলে, কিন্তু তোমরা যদি কারো যদি জানা থাকে যা শেয়ার করতে পারো, জানা না থাকলেও অসুবিধার কিছু নাই। এনিওয়ে, আমি আমি আলোচনা করব যে চিপস কি জিনিস। তো আমরা আগের স্লাইড গুলিতে দেখছি যে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, আর এখানে যদি দেখো যে এখানেও ক্লাসিফিকেশন, এই স্লাইডে আমরা দেখছি ক্লাসিফিকেশন অফ আইসি বাট বাই ফাংশন, যে তুমি আইসি বানাইছো এটা কি ধরনের এর ফাংশনালিটি আছে, তার উপর বেসিস করে আইসি কে তোমার দুই ধরনের আর ইয়া করা যায়। হ্যাঁ নিলয়, চিপ কি মূলত ট্রানজিস্টর আর ডায়োড এগুলো কি বলা হয়? না, চিপস হলো গিয়ে তোমার সিলিকনের একটা ছোট টুকরাই হলো চিপস। আমরা যে ইয়ার চিপ খাই না, ওগুলি কি টুকরা টুকরা কিছু না, ফ্লেক্স এর মতো। ফ্লেক মানে হলো টুকরা, পাতলা টুকরা, ওগুলি হলো চিপ। এখন চিপের মধ্যে যদি তুমি ইলেকট্রনিক ডিভাইস বসাও তখন এটা হলো আইসি। আদারওয়াইজ সিলিকন চিপ মানে সিলিকনের টুকরা, বুঝেছো? এনিওয়ে, কয়েকটা টার্মিনোলজি যেগুলো আছে ওটা মানে এখানে দেওয়া আছে, বই থেকেই লেখা। আজকে সকালে ভাবলাম যে এই কয়েকটা জিনিস তোমাদের হয়তো লিখে দিলে ভালো হবে। হয়তোবা বারবার আইসি ফেব্রিকেশনের মধ্যে ওয়েফার এর কথা আসবে, চিপের কথা আসবে, হ্যাঁ, এচিং এর কথা আসবে, কিন্তু এগুলি এক জায়গায় হয়তোবা সর্ট করা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিংবা মনে রাখতে সুবিধা হবে, সেই কারণে এটা তুলে দিচ্ছি। তো
ক্লাসিফিকেশন বাই ফাংশনস, এখানে তোমার দুই ধরনের আইসি দেখা যায়, একটা হচ্ছে লিনিয়ার আইসি, অ্যানাদার ইজ ডিজিটাল আইসি। লিনিয়ার আইসি অ্যাকচুয়ালি অ্যানালগ আইসি। লিনিয়ার লিনিয়ার কথাটা থেকে বুঝো যে আমাদের যে আমরা যে কথা বলি, পাখির গান, এটা ওটা সবই হলো কি তোমার অ্যানালগ, এবং অ্যানালগ জিনিসগুলো হচ্ছে অনেকটা লিনিয়ার, একটার সাথে আরেকটা তোমার লিনিয়ারলি বাড়ে কিংবা কমে। অন দ্য আদার হ্যান্ড ডিজিটাল কিন্তু অন্য জিনিস, ওটা অ্যাব্রাপ্টনেস আছে, যেমন 0 থেকে 1, 1 থেকে 0, যেটা বাইনারি সিস্টেম আমরা বলি আর কি। তোমরা 4th ইয়ারে ডিজিটাল ইলেকট্রনিক্স আরো ডিটেলস যখন পড়বা, বাইনারি সিস্টেম কিংবা ডিজিটাল ইলেকট্রনিক্স, তখন আরো অনেক ভালো করে বুঝবা যে ওখানে একটা চ্যাপ্টারই বোধহয় আছে লিনিয়ার লিনিয়ার সিগন্যালকে কিভাবে তোমার বাইনারি কিংবা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হয়, ওটা বলে স্যাম্পলিং। হ্যাঁ, তো যাই হোক, যে লিনিয়ার আইসি হচ্ছে যে these ICs are called analog IC because their inputs and outputs can and take on a continuous range of values, and outputs are generally proportional to the input. এখন যেহেতু ইনপুট তোমার কন্টিনিউয়াস রেঞ্জের সিগন্যাল নিতে পারে, হ্যাঁ, তাহলে আউটপুট আবার হচ্ছে কি ইনপুটের প্রপোর্শনাল, তাহলে আউটপুটও তোমার লিনিয়ারলি হবে, চেঞ্জ হবে, ঠিক কিনা? যেই কারণে এটা হচ্ছে তোমার লিনিয়ার আইসি হচ্ছে তোমার অ্যানালগ আইসি। তো লিনিয়ার আইসিস ফাইন্ড wide use in military and industrial applications as well as consumer products. তো এটার আসলে ওয়াইডলি ইউজড হচ্ছে তোমার মিলিটারি এবং আমাদের প্রাত্যহিক জীবনে কনজিউমার প্রোডাক্টস ব্যবহার হয়। আর কনজিউমার প্রোডাক্টস কি কি আছে? পাওয়ার এমপ্লিফায়ার আছে, মাইক্রোওয়েভ আছে, আরএফ এন্ড আইএফ এমপ্লিফায়ার আছে, ভোল্টেজ কম্পারেটরস আছে, মাল্টিপ্লায়ার্স আছে, স্মল সিগন্যাল এমপ্লিফায়ার্স, এগুলিতে তোমার লিনিয়ার আইসি ব্যবহার করা হয়। স্যার মিলিটারিতে কি কাজে ইউজ করা হয়? রেডার জাতীয় কাজে? বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। মিলিটারি যে ইকুইপমেন্টস আছে সেগুলো আরো রোবাস্ট, এবং তোমার ওদের যে সিগন্যাল, হ্যাঁ, ওই সিগন্যালগুলি অনেক ক্ষেত্রে হয় তোমার অ্যানালগ সিগন্যাল, যেগুলি হ্যান্ডেল করা জন্য তোমার লিনিয়ার আইসি ব্যবহার করা হয়। এখনকার দুনিয়া তো আরো অনেক চেঞ্জ হয়ে গেছে, যে এখন সব ধরনের সিগন্যালই এরা একই সিস্টেম হয়তো লিনিয়ার আইসি এবং ডিজিটাল আইসি, সব আইসি একই জায়গায় ব্যবহার করা হয়, কাজেই এটার কোনো সমস্যা নাই, বুঝছো? তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে লিনিয়ার আইসির থেকেও মানুষ যেহেতু আরো ভালো ইলেকট্রনিক্স এর ব্যবহার চাচ্ছে, লিনিয়ার তোমার চেঞ্জ হতে হতে ডিজিটাল। ডিজিটালের এখনকার আমরা যে আইসি গুলো দেখি, আর ম্যাক্সিমাম হচ্ছে তোমার ডিজিটাল আইসি, বুঝছো? About 80% of IC market has been captured by digital IC. It is fabricated by monolithic technique. Digital ICs contain circuit whose input and output voltage are limited to 2 possible levels. এই যে দেখো, এইটা একটা বড় বড় মানে সুবিধা। ইনপুট এন্ড আউটপুট মানে ভোল্টেজ লেভেল গুলি অনেকগুলি ভোল্টেজ লেভেল না, শুধু দুইটা, হয় হাই অথবা লো। কোথাও যদি ধরো যে 1 ভোল্ট হলো লো আর 5 ভোল্ট হচ্ছে হাই, তাহলে 0 আর 5 ভোল্ট দিলেই হলো, আর তেমন কিছু চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, কিন্তু লিনিয়ার আইসিতে হয়তো বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের ভোল্টেজ দিতে হতে পারে। হ্যাঁ, এটা একটা বড় ধরনের সুবিধা ফর ডিজিটাল আইসিস। তো এই গেল ধরো তোমার আরেকটা ক্লাসিফিকেশন। তো আমরা দুই ধরনের ক্লাসিফিকেশন, একটা স্ট্রাকচার অনুসারে, একটা ফাংশন অনুসারে। ওখানে হলো 3টা, এখানে হলো 2টা, তাহলে তুমি 5 ধরনের
আইসি দেখলে। এখন যদি যেটা একটু আগে বললাম যে ফিউ টার্মিনোলজিস, যে কি কি টার্মিনোলজি কিংবা কি কি বিশেষ শব্দ তোমার আইসি ফেব্রিকেশনে ব্যবহার হয়, এর মধ্যে প্রথমটা যদি দেখো যে বন্ডিং। এখন আইসির ক্ষেত্রে বন্ডিং জিনিসটা কি? আইসির ক্ষেত্রে বন্ডিং হচ্ছে যে ধরো তুমি একটা আইসি সেমিকন্ডাক্টরে বানালা, হুম, তো এটার সাথে তো বাইরের ইলেকট্রনিক্স বাইরের যে পাওয়ার সাপ্লাই আছে ওটার সাথে যদি কানেকশন দিতে চাও, তো আম, আহ, তার তো তোমাকে ওখান থেকে বাইরে করে আনতে হবে, ঠিক কিনা? লেগ একটা বাইর করতে হবে। এই যে ধরো যে মেটালের সাথে সেমিকন্ডাক্টরের সাথে মেটাল দিয়ে যে কানেকশন করা, এইটাকে বলা হয় মেটাল বন্ডিং। তো আম, এই বন্ডিং যে সিলিকনের সাথে সেমিকন্ডাক্টরের সাথে মেটাল, কোন মেটাল ভালো বন্ডিং দিবে, এটা কিন্তু একটা বিশাল রিসার্চ ছিল এক সময়। এখন অবশ্য অনেক কাজ হয়ে গেছে, যেহেতু এগুলো তোমার ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার অনেক বেশি, যে সামহাও তোমাকে অ্যাটমিক আর কি ওহমিক কন্টাক্ট পেতে হবে। ওহমিক কন্টাক্ট যদি না পাও তাহলে কিন্তু সেখানে পাওয়ার লস হবে, ঠিক কিনা? পাওয়ার লস হলে দেখা যাবে যে কানেকশনের মধ্যেই কানেকশনটা গরম হয়ে তোমার ডিভাইসটা নষ্ট হয়ে গেছে। তো দেখা যায় যে নির্দিষ্ট ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এগুলোর উপর বেসিস করে এই অ্যাটাচমেন্ট কিংবা বন্ডিং খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। তো একটা তোমাদেরকে আমি বলতে পারি যে সিলিকন থেকে, যে ধরো যে পি টাইপ কিংবা এন টাইপ সিলিকনের সাথে যদি তুমি একটা ওয়্যার বন্ডিং করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে গোল্ড অ্যান্টিমনি, গোল্ড এবং এ ফিউ পার্সেন্টেজ, আমি এক্সাক্ট পার্সেন্টেজটা মনে নাই, অ্যান্টিমনি এবং গোল্ডের দুইটার যে মিক্সচার, সেইটা যদি তুমি ইয়েতে কি বলে সিলিকনের সারফেসে বসাও, এবং সেইখান থেকে যদি তুমি পরবর্তীতে সিলভারের কিংবা গোল্ডের যদি তুমি কিংবা ইভেন কপারের যদি তার দিয়ে বাইরে কানেকশন নিয়ে আসো, তখন দেখা যাচ্ছে যে সেটা তোমার বেটার ওহমিক কন্টাক্ট দিবে। আদারওয়াইজ যদি তুমি ওখানে ইচ্ছা করলে যে কোনো জিনিস বসাতে পারছো সিলিকনের সারফেসের উপরে, যে তুমি কপারের তার আহ, ইয়ে করে দিলা, ফিউজ করে দিলা, গলায়া, ধরো যে কপারের তারটাকে গলায়া সিলিকনের উপরে রাখলা, তারপরে একটা কানেকশন দিলে দেখো যে ওটা দিয়ে তুমি কোনো কাজই করতে পারতেছো না, সিলিকনের সারফেস থেকে কপার উঠে আসতেছে। যদি বলো যে না লেড তো দেওয়া যায়, লেড তো খুবই নরম, কম তাপে গলে যায়, ওটা দিয়ে দেবো, লেড তো দিতেই পারবে না, লেড দিলে হয় কোনো কাজই হবে না। তো অনেক কম্বিনেশন আছে। তা আমার এই মুহূর্তে যেটা মনে পড়েছে আমরা যেটা করেছি, gold antimony is the one combination what you can use to get a ohmic contact on silicon surface. তো এই ধরনের হচ্ছে বন্ডিং, এবং বন্ডিং এর জন্য বিশেষ ধরনের মেশিন আছে, ভেরি এক্সপেন্সিভ মেশিন, এটার নাম হচ্ছে ওয়্যার বন্ডিং মেশিন, বুঝেছো? যে- এই যে আমরা এখন ধরো যে খুব ইজিলি কম টাকায় ইলেকট্রনিক্স এর খুবই সফিস্টিকেটেড ডিভাইস গুলো হাতের কাছে পেয়ে যায়, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কত এক্সপেন্সিভ যন্ত্রপাতি আছে, ইউ ক্যান্ট ইমাজিন উইদাউট সিইং দোজ থিং বাই ইউর ওন আইস। তোমাকে শুধু একটা আমি কথা বলছি, এই ওয়্যার বন্ডিং এর জন্য আমাদের ল্যাব সেই সময় প্রায় কত $1,00,000 না কত ডলার দিয়ে ওই মেশিন কিনেছিল ওয়্যার বন্ডিং এর জন্য। তো এরকম আরো অনেক এক্সপেন্সিভ যন্ত্রপাতি লাগে আর কি তোমার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কিংবা সেমিকন্ডাক্টর রিসার্চে। তো আশা করি যে বন্ডিং জিনিসটা কি তোমাদের ধারণার মধ্যে আসলো। এরপর হচ্ছে চিপ, যেটা ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় আইসিতে কিংবা সেমিকন্ডাক্টরে। ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সট্রিমলি স্মল পার্ট অফ সিলিকন ওয়েফার। এক্সট্রিমলি স্মল আসলে বলার কিছু নাই, এটা এত ছোট না। এর চেয়ে আরো এখন আমরা ন্যানো টেকনোলজির জামানায়
চিপকে আর এক্সট্রিমলি স্মল বলতে পারি না, ইট ইস এ বিগ। মিলিমিটার রেঞ্জকেই আমরা এখন বড় জিনিস মনে করি, যেখানে আমরা ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করি। তো কাজেই a small part of silicon wafer on which IC is fabricated is called chip. One silicon wafer of 2 centimeter diameter may contain 1000 ICs. এটা আসলে আমি বই থেকে লিখেছি বলে এভাবে লেখা, আসলে এটা একটু আমি তোমাদেরকে যখন দিব তখন চেঞ্জ করে দিব, যে 2 সেন্টিমিটার মিলিমিটার এটা ইয়াতে সিলিকন চিপে 1000 না, এটাতে আরো 100,000 কে মোর দেন 100,000 আইসি ব্যবহার করা, ওখানে ফেব্রিকেট করা যেতে পারে অ্যাকর্ডিং টু মুরস ল। তোমরা হয়তো অনেকেই শুনেছো, মুরস ল এর নাম শুনেছো কয়জনে বলো তো দেখি? আমি শুনেছি স্যার। গুড, আমিও শুনছি। দ্যাটস গুড। তো মুরস ল হচ্ছে যে যত সময় যাবে তোমার ডিভাইসের সাইজ তত ছোট হবে, কিন্তু মুরস ল কিন্তু একটা নির্দিষ্ট সময় গিয়ে থেমে যেতে হবে, কারণ সেই লিমিটিং কেসের খুব কাছাকাছি চলে আসছে মানুষ। এর এর চেয়ে ছোট আর জায়গায় তোমার যেতে পারবে না, কারণ তখন যে সমস্যাটা হবে, তোমরা এর মধ্যে ফ্যাট মসফেট করে ফেলছো, ঠিক না? ফ্যাটের যে তোমার চ্যানেলটা ছোট করতে করতে আর কত ছোট করবা, ঠিক না? কয়েক ন্যানোমিটার করতে পারো। তারপরে ধরো যে গেট গেট চ্যানেল থেকে যদি দূরে রাখতে চাও, কতটুক দূরে রাখতে পারবা? 5-10 ন্যানোমিটার, ঠিক না? 1 ন্যানোমিটার তো আর করতে পারবা না, এবং 1 ন্যানোমিটার করতে গেলে তোমার ইলেকট্রন দেখা যাবে যে বাধা পাচ্ছে, যেতে পারবে না ইলেকট্রন, কারণ ইলেকট্রন যাওয়ার জন্য তো একটা পথ লাগবে। তো দেয়ার আর আনএক্সপেক্টেড বলবা কি, সেখানে কিছু তোমার লিমিটেশনস চলে আসবে, যে কারণে হয়তো মুরস ল কোনো এক জায়গায় গিয়ে থামতে হবে। মুরস ল এর আপার লিমিটের দিকে হয়তো বা মানুষ চলে গেছে কিংবা যাচ্ছে। তো যাই হোক, চিপ বুঝলা যে স্মল পার্ট অফ সিলিকন ওয়েফার। এখন দেখা যাচ্ছে ওয়েফার জিনিসটা কি। ওয়েফার হচ্ছে যে আমরা যে সিলিকন ব্যবহার করি, পৃথিবী পৃষ্ঠে কিন্তু বোধহয় সিলিকন হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্টে আছে, বুঝছো? যে আমরা বালি বলি না, মাটি বলি না, এর একটা মেজর অংশ হচ্ছে তোমার সিলিকন। কিন্তু পিওর সিলিকন পাওয়া খুব কঠিন। সিলিকন ডাইঅক্সাইড তুমি পেতে পারো, কিন্তু সিলিকন পাওয়া একটু কঠিন। সিলিকন ডাইঅক্সাইডের সমস্যা হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইডের মেল্টিং টেম্পারেচার অনেক বেশি, এবং একবার সিলিকনের সাথে অক্সিজেনের বন্ডিং হয়ে গেলে ওখান থেকে সিলিকনটাকে সরানো খুব কষ্টকর। তো যে কারণে তোমার পিওর সিলিকন পাওয়া খুব কঠিন। কিন্তু ফর দ্য লাস্ট সে 50 ইয়ার্স সেমিকন্ডাক্টর টেকনোলজির এই স্বর্ণযুগে বিভিন্ন কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার তোমার খরচ করেছে এই সিলিকন প্রসেসে। সিলিকন প্রসেস মানে হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইড কিংবা সিলিকনের ইনগট থেকে পিওর সিলিকন পাওয়ার জন্য অনেক বড় বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে পায়োনিয়ার আছে হলো তোমার জাপান আর কোরিয়া। কোরিয়া তো তোমার সেমিকন্ডাক্টর প্রসেসিং ইউনিট ইন্ডাস্ট্রি খুব ভালো। তারপর হয়তো চায়না হয়েছে, আরো অনেক দেশ হয়েছে। আমাদের দেশেও যদি এরকম কিছু থাকতো, তাহলে কিন্তু আমরা খুব কম দামে সিলিকন বানিয়ে তার থেকে সোলার সেল বানাতে পারতাম। যে কারণে আমাদের দেশে তোমার মানে সোলার সেল হয় না। সোলার সেল বানাইতে হলে তোমাকে পিওর সিলিকন লাগবে। তো সেটা বানানোর জন্য তোমার যে পরিমাণ হিট দরকার এবং ব্যাকগ্রাউন্ড টেকনোলজি দরকার, সেটা আমাদের এখানে এখনো সেভাবে গড়ে ওঠে নাই। কিংবা গড়তেও যে পরিমাণ টাকা লাগবে, আমরা বানায় আমরা যদি বাইরে বিদেশে না বেচতে পারি, তাহলে আমাদের ওটা পোষাবে না। তো এগুলি আছে। তো ওয়েফার হচ্ছে যে স্লাইস অফ
সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। প্রথমে ধরো যে তুমি পিওর সিলিকনের একটা ইয়ে বানালা, এটা বানানো হলো তোমার টিউবের মতো, সিলিকনের সিলিন্ডার কিংবা টিউব কিংবা হ্যাঁ সিলিন্ডারই বলতে পারো, বড় সিলিন্ডারের মতো বানানো হয়, সলিড সিলিন্ডার। ওটার থেকে পাতলা স্লাইস করে কাটা হয়, ওই পাতলা স্লাইস গুলো হচ্ছে তোমার ওয়েফার। আমরা বিভিন্ন ধরনের ওয়েফার ব্যবহার করেছি, 111 সারফেস। তো ওয়েফারের আবার হলো তোমার প্যাটার্ন আছে। ওয়েফারের রেজিস্টিভিটি একটা প্যারামিটার, রেজিস্টিভিটি যদি চিন্তা করো তাহলে তো এটা পি টাইপ না এন টাইপ ওয়েফার। তারপরে হচ্ছে ওর সারফেস, কোন ধরনের সারফেস। তো তোমরা এখনো সলিড স্টেট পড়ো না, সেই কারণে হয়তো বুঝবা না যে সারফেস হলো 110, 111, 100, এরকম বিভিন্ন সারফেসের ইয়া পাওয়া যায়, ওয়েফার পাওয়া যায়। তো সবচেয়ে কমন যেটা সেটা 10000 সারফেস। তো তার সেটা আবার নির্ভর করে যে তুমি যে ওয়েফারটা যে কাটবা, যদি তুমি নির্দিষ্ট করতে না পারো যে এটার ওরিয়েন্টেশনটা কোনটা, তাইলে দেখা যাচ্ছে যে তুমি ডায়মন্ড কাটার দিয়ে টান দিলা, ওটা গ্লাস, ঠিক না? ওয়েফারটা হলো কি এক ধরনের গ্লাসের মতো, ব্রাউন কিংবা কালো টাইপের। হ্যাঁ বলো নিলয়। স্যার মুসলয় যে একটা ইয়ে বলছে যে ওই ডিস্টেন্সটা যদি অ্যাচিভ হয়ে যায় এরপর কিছু ইলেকট্রনিক্স আর উৎকর্ষ হবে না, ওইখানে কি থেমে যাবে? ওয়েল সেই ক্ষেত্রে হয়েছে কি যে আমার জানা মতে, আমি তো ইলেকট্রন মাইক্রোস্কোপে বহুদিন কাজ করেছি। তো তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ কিংবা কোনো একটা জিনিস কাটার জন্য কিংবা বানানোর জন্য, ফেব্রিকেশনের জন্য যেই পরিমাণ আমাদের এখন পর্যন্ত আমরা যেই প্রিসিশন অবস্থায় যেতে পারছি, তার নিচে গেলে তোমার আর ইয়া থাকবে না, রিলায়েবিলিটি থাকবে না। আমরা হয়তো এক্সাক্ট জিনিসটা বলতে পারবো না, হয়তো এটা আন্দাজে বানাইতে পারো, 10টা বানাইলে একটা ঠিক হবে, 9টা ভুল হবে, এরকম। বুঝতে পারছি স্যার। আরেকটা বিষয় স্যার, 11টা ক্লাস আছে স্যার ওই যে আর্মির মানুষ। ও আর 11টা বেজে যাচ্ছে। ঠিক আছে, আমার তো ভাবছিলাম যে তোমাদের ক্লাস আজকে শর্টে নিব, কিন্তু সেটা তো আর হলো না মনে হয়। আচ্ছা যাই হোক, আমি তোমাদের সাথে এই কয়েকটা জিনিস 2 মিনিট লাগবে, হ্যাঁ ঠিক আছে। তো ওয়েফারটা কি জিনিস সেটা নিয়ে একটু বলতেছিলাম, যে ওয়েফার হচ্ছে যে এ থিন স্লাইস অফ সেমিকন্ডাক্টর। এটার আবার তোমার সারফেসের ওরিয়েন্টেশন থেকে 111, 110 কিংবা 110, এরকম বিভিন্ন ওরিয়েন্টেশন থাকে। তো যাই হোক, ওগুলি তোমাদের এই মুহূর্তে জানার দরকার নাই। আরেকটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন হচ্ছে তোমার কোন একটা সিলিকন ক্রিস্টালের মধ্যে, ওয়েফারের মধ্যে তুমি যদি ধরো যে অন্য একটা জিনিস ডোপ করাতে চাচ্ছ, ডোপ মানে হচ্ছে ইম্পিউরিটি যোগ করা। আর কেউ কি হাত ইয়ে করেছো, চেটে আসছো? ও 11:30 ক্লাস, আমি একটু পরেই ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে তুমি যদি অন্য একটা ম্যাটেরিয়ালস তুমি সিলিকনের উপরে রেখে হিট দাও, তাহলে ওই ম্যাটেরিয়ালসটা আস্তে আস্তে সিলিকনের মধ্যে ডুবে যাবে। এটা হচ্ছে ডিফিউশন। আমাদের আমি তো দুইজন আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের দুইজন টিচার আমার ইয়ে ছিল, সুপারভাইজার ছিল। একজন ছিল সুলতান আহমেদ স্যার, আরেকজন হলো অজয় স্যার। অজয় স্যারের এক ছাত্র সেই সময় তোমার একটা পিএন জাংশন ডায়োড বানাইছিল, বুঝেছো? তো সেও বোধহয় এই ডিফিউশন পদ্ধতিতে বানাইছে। আম, এটাও তখন মানে বেশ বড় বিষয় ছিল। কিন্তু আমাদের এখানে যেহেতু সেমিকন্ডাক্টর নিয়ে রিসার্চ করা খুবই কষ্টকর, এবং লিমিটেশনস গুলি কি তোমরা যখন আর একটু পড়াশোনা করবে তখন ক্লিয়ার হবে। আমরাও বুঝতাম না যে আমরা বিশ্বের থেকে এত পিছায় আছি। আসলে যতটুকু আন্দাজ করছি পিছায় আছি, তার চেয়েও মনে বেশি পিছায় আছি, যদি তুমি অন্যান্য দেশ কোথায় গেছে তা যদি দেখো স্বচক্ষে। এনিওয়ে, ডিফিউশন হচ্ছে যে অন্য একটা ফরেন ম্যাটেরিয়ালস যদি তুমি তোমার মেইন সোর্স অফ ম্যাটেরিয়ালস এর মধ্যে দিয়ে গরম করো, তখন সেই ম্যাটেরিয়ালসটা আস্তে আস্তে ঢুকে যায়। এতে করে তোমার আহ, যে সোর্স ম্যাটেরিয়ালস এ ইলেকট্রিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়, এটা হচ্ছে ডিফিউশন।
আর এপিটেক্সি দেখো যে এপিটেক্সিতে আমি কিছুই লিখি নাই। এপিটেক্সি হলো হিউজ জিনিস। আমার থিসিসে পিএইচডি এর একটা পুরা মানে ফেব্রিকেশন একটা বড় অংশ জুড়ে ছিল হলো কি এপিটেক্সি। এই নিয়ে অনেক আলোচনা করা যায়। আমি শুধু বলবো যে এপিটেক্সি হচ্ছে যে তুমি কোন একটা জিনিসের উপরে যদি এটা একটা এমন একটা প্রসেস, এটা একটা ডিপোজিশন প্রসেস। ডিপোজিশন মানে হচ্ছে যে একটা জিনিসের উপরে আরেকটা জিনিস তুমি যদি বসাও, তো এই এপিটেক্সিটা হলো যে তুমি একটা সারফেসের উপরে অন্য অন্য ম্যাটেরিয়ালস বসাবো। তো সিলিকনের উপরে অন্য কোনো একটা ম্যাটেরিয়ালস বসাবো। সিলিকনের তো একটা নির্দিষ্ট সারফেস আছে, সারফেস ওরিয়েন্টেশন আছে। ম্যাটেরিয়ালস মানে ক্রিস্টাল মানে তো একটা ফিক্সড ওরিয়েন্টেশন। তো এই সিলিকনের এক্সাক্ট অ্যাটমিক ওরিয়েন্টেশন ধরে আবার আস্তে আস্তে অন্য অ্যাটমগুলি বসবে। এটা হচ্ছে তোমার এপিটেক্স। ইটস প্রিটি অ্যামেজিং জিনিস। এটা যদি তুমি ছবি দেখো তাহলে হয়তো তোমার জন্য ক্লিয়ার হবে যে নিচে যেভাবে যেখানে যেখানে অ্যাটমগুলি আছে তার উপরে অন্য অ্যাটমগুলি এক্স্যাক্টলি সেভাবে বসতেছে, এলোপাথারি বসবে না। এইটা হচ্ছে তোমার সংক্ষেপে যদি বলে এপিটেক্সি। আরেকটা হচ্ছে তোমার এই আইসি ফেব্রিকেশন লাগবে এচিং। এচিং হচ্ছে তোমার এক ম্যাটেরিয়ালস থেকে অন্য ম্যাটেরিয়ালস কে রিমুভ করে দেওয়া, হ্যাঁ, সরায় দেওয়া। তো এই সরানোটা আবার দুই ভাবে করা যায়, একটা ড্রাই শুকনা ভাবে, আরেকটা হচ্ছে তোমার ওয়েট ভাবে। যেমন ধরো গ্লাসের মধ্যে অনেকে সুন্দর সুন্দর কারুকাজ আছে না, দেখছো? গ্লাসের মধ্যে অনেক সুন্দর ছবি আঁকা, এটা ওইটা পেইন্ট না, গ্লাসকে তোমার এক ধরনের কেমিক্যালস দিয়ে, ওই কেমিক্যালস হাইড্রোফ্লোরিক অ্যাসিড, খুবই ডেঞ্জারাস অ্যাসিড, ও দিয়ে তোমার গ্লাসকে এক নির্দিষ্ট জায়গায় ইয়ে করে ফেলা যায়, কাটা যায়। তো তখন ওখানে ফুলের মতো এটা ওটা নানা ধরনের শেপ দিতে পারে। তো এইগুলো হচ্ছে ওয়েট ইচিং এর উদাহরণ। আরেকটা আছে ড্রাই ইচিং। ড্রাই ইচিং হচ্ছে যে রিঅ্যাক্টিভ গ্যাস দিয়ে তুমি কোন একটা জিনিসকে রিমুভ করে নিয়ে যাবা, ড্রাই ইচিং। তো এই যে কথা বললাম, এচিং, এপিটেক্সি, ডিফিউশন, ওয়েফার হ্যান্ডলিং, হ্যাঁ, কিংবা বন্ডিং, এই সবগুলি তোমার একটা নির্দিষ্ট জায়গায় করতে হয়, সেটার নাম হচ্ছে ক্লিন রুম। ক্লিন রুম হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার বাতাসের ফরেন পার্টিকেলস কন্ট্রোল করা যায়, যে 1 কিউবিক মিটারের মধ্যে কয়টা পার্টিকেল থাকবে বাইরে, এটা নির্দিষ্ট করা যায়। তো তার উপর বেসিস করে তোমার ক্লাস 1000, ক্লাস 100 এরকম তোমার ক্লিন রুম বানানো যায়। ক্লিন রুম ইজ এ ভেরি, কি বলবো, কন্ট্রোল প্লেস, যে কন্ট্রোল করা ওই জায়গাটা, কন্ট্রোলটা, এনভায়রনমেন্টটা কন্ট্রোল করাটাও খুব এক্সপেন্সিভ। সারাক্ষণ তোমার এয়ার শাওয়ার থাকে, তারপর হচ্ছে নিচে পানির ফ্লো থাকে, টেম্পারেচার ঠিক থাকে। তারপরে তোমাদের কেউ ফোন করছো নাকি? হ্যালো, হ্যাঁ নিলয়, হ্যালো। না, তো আমি আজকে এ পর্যন্তই রাখছি। এরপরে হচ্ছে ফেব্রিকেশন প্রসেস নিয়ে কথা হবে আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ।